নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে। তো মোহনবাগান এই মরশুমে একটা দারুণ টিম বানিয়েছে ভাই, বাজেটের টিম বানিয়েছে, দারুণ একটা অ্যাটাকিং টিম বানিয়েছে। তবে মোহনবাগানের এই দলটা যখন তৈরি হচ্ছিল তখন থেকে একটা ব্যাপার নিয়েও আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে এই টিমটা মাথা ভারী টিম হয়ে যাবে না তো, ডিফেন্সিভলি প্রবলেম হবে না তো, যেখানে মোহনবাগান পুরোপুরি ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং তার সঙ্গে সঙ্গে আনোয়ার আলীর মতো ভারতের অন্যতম একজন সেরা ডিফেন্ডার সেও মোহনবাগান দল ছেড়ে দেয়। তারপর কিন্তু এই সমস্যাটা হবার সম্ভাবনা আরও বেড়ে যায় এবং আমরা যখন ডুরান্ড কাপ দেখলাম, ডুরান্ড কাপে অবভিয়াসলি মোহনবাগান ফাইনাল খেলেছে। এবার একটা টিম কখনোই ট্রফি সব জিতবে সেটা ভাবা ভুল। আগেরবার মোহনবাগান ডুরান্ড জিতেছিল, এবারে রানার্স আপ হয়েছে, ফাইনাল খেলেছে। শুনতে তো ভালো লাগছে মোহনবাগান ফাইনাল খেলেছে, তবে যদি আমরা ওভারঅল ম্যাচের রেজাল্টগুলো দেখি, মোহনবাগান তিনটে আইএসএল টিমের সঙ্গে ম্যাচ খেলেছে। তিনটে ম্যাচে নর্থ ইস্ট, পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে 90 মিনিটসে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু 90 মিনিটসে ম্যাচ জিততে পারেনি। দুটো সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল জিতেছিল, পেনাল্টি শুট আউটে গিয়ে ফাইনাল পেনাল্টিতে গিয়ে হেরেছে। এবং এই তিনটে ম্যাচে মোহনবাগান কিন্তু 7খানা গোল করেছে, যেটা অবভিয়াসলি খুব সুন্দর যে 7টা গোল তিনটে ম্যাচে মোহনবাগান করেছে। কিন্তু উল্টো দিকে 7টা গোল মোহনবাগান কনসিডার করেছে, যেটা কিন্তু ভীষণ একটা চিন্তার জায়গা। এবার সেখানেই মোহনবাগানের ডিফেন্সটাকে কিভাবে ম্যানেজ করবে আইএসএল এ বা এএফসিতে, সেটাই আমরা এই ভিডিওতে কিছুটা আলোচনা করবো যে অপশান কী কী হতে পারে। দেখো, নর্মালি হয়তো জোসে মলিনা 3 ডিফেন্সে এখন খেলছে, 3-5-2 ফরমেশনটাকেই প্রেফার করেছে। এবং অ্যাকচুয়ালি মোহনবাগান যেরকম দল বানিয়েছে, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, ম্যাকক্লারেন, 3টে স্ট্রাইকার, সঙ্গে স্টুয়ার্টের মতো প্লেয়ার, এই টাইপের স্কোয়াড নিয়ে যে কোনো কোচে অ্যাটাকিং ফুটবল খেলতে চাইবে এবং এই স্কোয়াডটার জন্য 3-5-2 হয়তো বেস্ট ফরমেশন হতে পারে। তবে 3-5-2 ফরমেশনটাই খেলার জন্য কিন্তু ডিফেন্ডারদের টেকনিক্যালি অনেক স্ট্রং হতে হয় এবং তার সঙ্গে মিডফিল্ডারদের, যারা মেনলি সেন্ট্রাল মিডফিল্ড বা হোল্ডিং মিডফিল্ড রোলে খেলবে, তাদেরকেও কিন্তু টেকনিক্যালি অনেকটা স্ট্রং হতে হয়। এবার যদি আমরা 3 ডিফেন্সের ব্যাপারে আলোচনা করি, বর্তমান সময়ে একদম সাকসেসফুলি 3 ডিফেন্স যে কোচেরা খেলিয়েছে তার মধ্যে হাবাসের নামটাই মনে পড়বে। 2019-20 মরশুমে এটিকের হয়ে আইএসএল এ কিন্তু এই 3 ডিফেন্সের ফর্মুলাটাকে পুরোপুরি সাকসেসফুল করেছিল। গোটা মরশুম জুড়েই 3 ডিফেন্সে খেলে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস লাস্ট মরশুমও জুয়ান ফেরান্দোর হাত থেকে দায়িত্ব নিয়ে বাকি মরশুমটা কিন্তু 3 ডিফেন্সের স্ট্র্যাটেজিতে গিয়েই সাকসেসফুল হয়েছিল। তবে যদি একটা জিনিস দেখো যে 2019-20 যদি দলের কথা আমরা বলি, সেই সময় কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসের দলের মাঝখানে, ডিফেন্সের মাঝখানে আগাস গার্সিয়ার মতো একটা দারুণ এক্সপিরিয়েন্স ডিফেন্ডার ছিল। তার পাশে একদিকে প্রীতম কোটাল ছিল, আর একদিকে আনাস খেলতো, পরবর্তীকালে সুমিত রাটি এসেও ম্যানেজ করে দিয়েছিল। তার মেন কারণ হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড বা হোল্ডিং মিডফিল্ড রোলে কিন্তু সবসময় একজন করে ডিফেন্সিভ মিডফিল্ডার হাবাস নিয়ে খেলতো, প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার, যেখানে কখনো কার্ল ম্যাকিউ খেলেছে, কখনো প্রণয় হালদার খেলেছে, কখনো লাস্টের দিকে এসে মাইকেল রেগিন খেলেছে। এবং তার পাশেও কিন্তু একজন এমন একটা মিডফিল্ডার খেলতো যে বেশিরভাগ সময় ডিফেন্সিভ দিকটা দেখতো। যেমন একটা সময় পর্যন্ত কার্ল ম্যাকিউ, প্রণয় হালদার একসাথে খেলতো, পরের দিকে মান্ডি সোসা, ভিক্টর মঙ্গেলের মতো প্লেয়ারকে সেই মরশুম হাবাস ইউজ করেছিল। ইভেন নম্বর 10 রোলেও জাবি হার্নান্ডেজকে বেশিরভাগ ম্যাচে আমরা স্টার্ট করতে দেখেছিলাম। এডু গার্সিয়া ভালো খেলার পরও, বেটার অ্যাটাকিং প্লেয়ার হবার পরও কিন্তু এডু সেই সময় স্টার্ট করতো না। একদম লাস্টের দিকে এসে বোধহয় সেমিফাইনাল ফাইনালে ইডু আর জাবি একসাথে স্টার্ট করেছিল, বাট গোটা মরশুম জুড়েই কিন্তু জাভির সঙ্গে হাবাস বেশি গেছিল। জাবি হার্নান্ডেজ কিন্তু সেই মরশুমে খুব একটা ভালো খেলতে পারেনি, ফাইনাল ম্যাচটা বাদ দিয়ে দিলে। কারণ হচ্ছে জাবি হার্নান্ডেজ এসে বেশিরভাগ সময় ডিফেন্সিভ দিকটাও সামলাতো, অনেকটা বেশি ওয়ার্কলোড নিয়ে খেলতো। তো এটা কিন্তু 2019-20 মরশুমের হাবাসের একটা স্ট্র্যাটেজি ছিল, যেখানে কিন্তু পুরোই যারা মিডফিল্ডার ছিল তারা ডিফেন্সিভ দিকটাও সামলাতো। এবং তার সঙ্গে প্রবীর দাস অ্যাজ এ রাইট উইং ব্যাক ব্রিলিয়ান্ট খেলেছিল, লেফট উইং ব্যাক হিসেবে মাইকেল সুসাইরাজও দারুণ খেলেছিল, আর আপফ্রন্টে দুটো এমন স্ট্রাইকার ছিল যারা যে কোনো পজিশন থেকে গোল করতে পারতো, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস। এই জন্য 2019-20 মরশুমের স্ট্র্যাটেজিটা সাকসেসফুল হয়েছিল, যেখানে কিন্তু মিডফিল্ডারদের একটা বড় ভূমিকা ছিল, তারা ডিফেন্সকে সামাল দিত। সেম যদি লাস্ট মরশুমের কথা দেখো, লাস্ট মরশুমে কিন্তু মোহনবাগান তুলনামূলক অনেক অ্যাটাকিং ফুটবল খেলেছে, বাট জুয়ান ফেরান্দো 3 ডিফেন্স খেলাচ্ছিল, পরবর্তীকালে এসে হাবাসও 3 ডিফেন্স খেলায়। তবে জুয়ান সেভাবে সাকসেসফুল না হতে পারলেও হাবাস কিন্তু হয়, যার একটা মেন কারণ ছিল জনি কাউকো। এবার দেখো, মানে জুয়ান হাবাসের লাস্ট মরশুমের টিমেও কিন্তু মাঝখানে একটা হেক্টর ইউস্তি ছিল, দারুণ একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার যে কিন্তু পজিশন ছেড়ে বেরোতো না। এবং তার সঙ্গে মিডফিল্ডে দীপক তাংড়ি অথবা অভিষেক সূর্যবংশী ডিফেন্সিভ মিডফিল্ডের রোলটা মেনলি পালন করতো, তার পাশে জনি কাউকো খেলতো। সেখানে কাউকোর রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল। কাউকো কি করতো, বেশিরভাগ সময় কিন্তু সেকেন্ড বলগুলো জিততো এবং হোল্ড করতো।
ডিফেন্ডাররা ব্রিদিং স্পেসটা পেত এবং কাউকে কিন্তু সেখান থেকে বল নিয়ে অ্যাটাকও করতো। আগের দিন যদি নর্থ ইস্টের সঙ্গে দেখো সেই জিনিসটাই মিসিং ছিল। ডিফেন্স হচ্ছে, নর্থ ইস্ট একের পর এক অ্যাটাক করছে, মোহনবাগান ডিফেন্স করছে, বল আবার চলে যাচ্ছে নর্থ ইস্টের প্লেয়ারদের পায়ে, আবার তারা অ্যাটাক করছে। এরকম কিন্তু পুরো অ্যাটাকের আক্রমণের ঝড়ের সামনে ফেলে দিয়েছিল মোহনবাগান ডিফেন্সকে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আলোচনা করলাম যে 3 ডিফেন্সে 2019-20 আগাস গার্সিয়া বা লাস্ট মরসুম হেক্টর ইউজতে তারা যতটা এক্সপিরিয়েন্স দিয়ে মাঝখানটায় ডিফেন্স করেছে সেটা কিন্তু টম আলড্রেড করছে না। টম আলড্রেডকে কিন্তু সেই তুলনায় এক্সপিরিয়েন্স তো টমেরও আছে, বাট সেরকম পারফর্ম করতে দেখা যায়নি। এবং রাইট সেন্টার ব্যাক হিসেবে কিন্তু আনোয়ার আলীর চলে যাওয়াটাও একটা বড় ধাক্কা। এই জায়গাগুলোতে মোহনবাগান কিন্তু স্ট্রাগল করে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে মিডফিল্ডে আপুইয়া অবশ্যই ভালো প্লেয়ার, নো ডাউট, বাট ওই যে কাউকের একটা ফিজিক্যাল প্রেজেন্স, বল হোল্ড করে খেলার দরকার, সেই জিনিসটা কিন্তু আগের দিন থাপা করতে পারেনি। ওখানটাই কিন্তু মোহনবাগানের একটু সমস্যা হচ্ছে। তো সেখানে 3 ডিফেন্সের স্ট্র্যাটেজি এমন একটা স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিতে টিম যদি একদম মানে পুরো খেলতে পারে, পুরো স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করে খেলতে পারে, খুব সুন্দর ফুটবল খেলবে, খুব ডমিনেটিং ফুটবল খেলবে। বাট যদি সেই স্ট্র্যাটেজিতে টিমকে না সেট করানো যায়, সেখানে কিন্তু ডিফেন্সিভলি অনেক ফাঁক ফোকর সৃষ্টি হবে, যেটাই প্রথম দিকে সৃষ্টি হয়েছে। এবার আমি জানি না মলিনা স্ট্র্যাটেজি চেঞ্জ করবে কিনা, তবে এই 3 ডিফেন্সের স্ট্র্যাটেজি কিন্তু বর্তমানে মোহনবাগানের এই টিমটায় একটুখানি সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে হচ্ছে। কারণ হচ্ছে টম আলড্রেডকে সেরকম এখন অবধি ভালো লাগেনি, এবং মিডফিল্ডে বলের কন্ট্রোল রাখতে না পারাটা একটু সমস্যার জায়গা হতে পারে সেখানে একজন বিদেশি প্লেয়ার না থাকায়। ভারতীয় প্লেয়াররা 3 কোটি 4 কোটি টাকা তো পায়, বাট বিদেশি প্লেয়ারদের মতো কোয়ালিটি তো ভারতীয় প্লেয়ারদের নেই। সেখানে কিন্তু 3 ডিফেন্সের স্ট্র্যাটেজিটা একটুখানি রিস্কি মোহনবাগানের জন্য হয়ে যাচ্ছে। এবার বাকিটা দেখার যে মলিনা কি স্ট্র্যাটেজি চেঞ্জ করে। দেখো, আমার মনে হয় যদি মলিনা পরবর্তীকালে 4 ডিফেন্সে যায়, 4 ডিফেন্সে গেলে মোহনবাগানের হয়তো খুব একটা প্রবলেম হবে না, কারণ দুটো লেফট ব্যাক রাইট ব্যাক ভালো অপশন মোহনবাগানের কাছে আছে। সুভাশিস বোস অ্যাজ এ লেফট ব্যাক দারুণ অপশন, আশিস রায়ও রাইট ব্যাকে ভালো অপশন। এবং সেখানে ডিফেন্সের সেন্টার ব্যাক হিসেবে যদি দরকার পড়ে দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে গিয়ে ডিফেন্সটাকে স্ট্রং করা যেতে পারে, এবং সেখানে কিন্তু অ্যাজ এ সিডিএম শুধুমাত্র আপুইয়াকে রেখেই বাকি অ্যাটাকিং প্লেয়ারদের নিয়ে খেলে কিন্তু ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা সম্ভব, যেখানে 4-4-2 ফরমেশনও যেতে পারে ডবল স্ট্রাইকারে যদি খেলতে চায়। সেখানে 4 ডিফেন্সে চলে যাওয়াটা হয়তো মোহনবাগানের জন্য ভালো অপশন হবে পরবর্তীকালে, যে আলবার্তো এবং টম দুজন সেন্টার ব্যাক, সুভাশিস বোস লেফট ব্যাক, রাইট ব্যাক আশিস রাই, মিডফিল্ডে অ্যাজ এ সিডিএম আপুইয়া, তার পাশে হয় থাপান অথবা সাহাল, যে ওই নম্বর 8 রোলটাই খেলবে, অ্যাটাক এবং ডিফেন্সের মাঝখানে ব্রিজের কাজটা করবে। ওটা সাহালও খেলতে পারে, সাহাল নম্বর 8 খেলেছে আগে। এবং তার সঙ্গে সঙ্গে দুটো উইং দিয়ে লিস্টন কোলাস ও মনভীর সিং, আপফ্রন্টে দুটো স্ট্রাইকার, একজন প্রপার নম্বর 9 ম্যাকলারেন অথবা কামিংস, তার সঙ্গে হয় স্টুয়ার্ট অথবা দিমিত্রি পেত্রাতোস। এটা ব্যালেন্স লাইন আপ হবে, হয়তো খুব অ্যাটাকিং লাইন আপ হবে না, বাট ব্যালেন্স থাকবে। এবার তুমি যদি দেখো যে মোহনবাগানের আক্রমণ ভাগের প্লেয়ারদের মধ্যে যা কোয়ালিটি আছে, তারা কিন্তু যে কোনো ডিফেন্স ভাঙতে পারে। সাহাল, ম্যাকলারেন, তার সঙ্গে ধরো স্টুয়ার্ট অথবা দিমিত্রি পেত্রাতোস, লিস্টন, মনভীর, এই টাইপের অ্যাটাক থাকলে গোল আসবে। সেই গোলটাকে ডিফেন্ড করতে হবে। একটা দুটো গোল করাটা মোহনবাগানের জন্য বড় ব্যাপার কিন্তু হবে না। মানে তুমি যদি ভেবে দেখো যে স্টুয়ার্ট এমন একটা প্লেয়ার যে একটা মরসুম নিজের একার দমে জামশেদপুর এফসিকে লিগ শিল্ড জিতিয়ে দিয়েছিল, সেম দিমিত্রি পেত্রাতোস লাস্ট মরসুম মোহনবাগানকে লিগ শিল্ড জেতানোর পেছনে বড় ভূমিকা রেখেছিল। সেই টাইপের অ্যাটাকাররা আছে, সেখানে সমস্যা হবার কথা না অ্যাটাকে, বাট ডিফেন্সটাকে সামাল দিতে হবে। এবার সেখানে যদি দেখো এএফসির কথা ভাবো, সেখানে মোহনবাগান এক্সট্রা বিদেশি খেলাতে পারবে। সেখানে ধরো মানভীরের জায়গায় যদি গ্রেগ স্টুয়ার্টকে অ্যাজ এ রাইট উইঙ্গার খেলে, গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাসো, আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতোস এবং ম্যাকলারেন একসাথে পরবর্তীকালে বেঞ্চ থেকে কামিংস, সেটাও কিন্তু একটা ভালো অ্যাটাক হবে এএফসির জন্য। তো সেখানে অ্যাটাক নিয়ে আমার মনে হয় না মোহনবাগানের সমস্যা হবে, বাট যেরকম ডিফেন্স লাইন আছে এএফসিতে তো ভীষণ রকম সমস্যা হতে পারে এই 3 ডিফেন্সে গেলে। তার থেকে হয়তো 4 ডিফেন্সে চলে যাওয়া দুজন ফরেন ডিফেন্ডারকে ইউজ করা বেটার অপশন হবে। তবে এখনই যেমন আলবার্তো চোট, বা যদি পরবর্তীকালে মোহনবাগান আপফ্রন্টে 3টে বিদেশি একসাথে খেলাতে চায়, সেখানে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক ইউজ করতে হবে। সেই জায়গাটাই মোহনবাগান সমস্যায় পড়তে পারে। 4 ব্যাক সিস্টেমে গেলে আনোয়ার আলী চলে যাওয়াটা সত্যি একটা বড় ধাক্কা কিন্তু মোহনবাগানের জন্য হয়েছে, এবং অ্যাকচুয়ালি তার বিকল্প এখনো মোহনবাগান নিয়ে আসতে পারেনি। এবং সব থেকে বড় কথা যে দেখো, মোহনবাগানের টিম গঠনে কিছু প্রবলেম ছিল। আমরা যখন টিম গঠন হচ্ছিল সেই সময় থেকে বলছিলাম মোহনবাগানের একজন ব্যাকআপ লেফট ব্যাক সাইন করানো উচিত। এবার দেখো, যদি একজন ব্যাকআপ লেফট ব্যাক থাকতো কি সুবিধা হতো যদি 4 ডিফেন্সে মোহনবাগান যেত। ব্যাকআপ বলতে কোনো একজন লেফট ব্যাককে ধরো মোহনবাগান সাইন করিয়েছে, নাওরেম রোশনের মতো যদি কাউকে নিয়ে আসতে পারতো, তাকেই লেফট ব্যাকে খেলাতে পারতো। রাইট ব্যাকে আশিস রাই, সেন্টার ব্যাকে কিন্তু একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে সুভাশিস বোসকেও ইউজ করতে পারতো। সুভাশিস কিন্তু অ্যাজ এ সেন্টার ব্যাক ভালোই খেলতে পারে। আমরা সিরিয়ার এগেনস্টে ভারতের হয়ে তাকে খেলতে দেখেছিলাম,
বেস্ট ডিফেন্ডার ছিল, সেখানে কিন্তু সুভাশিস বোস সেই রোলটা প্লে করতে পারতো, বাট সেখানে লেফট ব্যাকের জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আশিক কুরুনিয়ানের কথা বলতে পারো, বাট আশিক অ্যাটাকারই, আশিককে লেফট ব্যাক খেলানো মানে ওই জায়গা দিয়ে ফাঁক ফোকর সৃষ্টি হবে, এটা মানতে হবে। তাকে জাস্ট লেফট ব্যাক বেঙ্গালুরুর কোচ বোধহয় কার্লোস কুয়াদ্রাত খেলিয়েছিল, বাট সে কিন্তু প্রপারলি একজন অ্যাটাকার। বাকি অপশন কি আছে? আমানদীপ আছে, আমানদীপও সেই রকম এখনো টেস্টেড না, তাকে একদম আইএসএল এর মতো জায়গায় লেফট ব্যাক খেলানো যাবে। তার থেকে যেটা বেটার অপশন হতে পারে যদি ইন্ডিয়ান ডিফেন্ডার খেলাতেই হয়, সেখানে দীপেন্দু বিশ্বাস, তাকেই সব থেকে বেশি ট্রাস্টেড মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, এবং ট্যালেন্ট আছে অবশ্যই, নয়তো দীপক তাংড়ি। এবার দীপক তাংড়ির যেরকম উল্টোপাল্টা ফাউল করার প্রবণতা আছে, সেটা বন্ধ করতে হবে যদি তাকে অ্যাজ এ সেন্টার ব্যাক ইউজ করতে হয়। দীপক কিন্তু নিজের ক্যারিয়ারের শুরুটা অ্যাজ এ সেন্টার ব্যাকই করেছিল, ফিজিক্যালি স্ট্রং আছে, ডিফেন্সিভ এবিলিটি ভালো, মাথা ঠান্ডা রেখে খেললে কিন্তু তাকে সেন্টার ব্যাক খেলানো যায়, অথবা দীপেন্দু বিশ্বাস। এই দুজনই অপশন আছে যদি একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাকের সঙ্গে মোহনবাগান যেতে চায়। কারণ যদি আইএসএল এ একটা কোয়ালিটি অ্যাটাক রাখতে চাই, যে ম্যাকক্লারেন, দিমিত্রি পেত্রাতুস, গ্রেগ স্টুয়ার্ট তিনজনকে একসাথে খেলাবো, সেখানে একজন অবশ্যই ফরেন ডিফেন্ডারের জায়গায় একজন ইন্ডিয়ান ডিফেন্ডার খেলাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেমন আলবার্তো রড্রিগেজ প্রথম ম্যাচটায় হয়তো খেলতে পারবে না, সেখানেও একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি তিন ডিফেন্সে গেলেও রাইট সেন্টার ব্যাক হিসেবে আশিস রাই কখনোই চলবে না। আশিস রাই রাইট ব্যাক অথবা রাইট উইং ব্যাক সেই রোলে ঠিক আছে, রাইট সেন্টার ব্যাক হিসেবে দীপেন্দুকেই খেলাতে হবে, আর কোনো অপশন নেই, অথবা দীপক তাংড়িকে ট্রাস্ট করতে হবে তিন ডিফেন্সে গেলেও। তবে তিন ডিফেন্সে গেলে মানে মিডফিল্ডে আপুইয়ার রোলটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং আপুইয়ার পাশে হয়তো সেখানে থাপার থেকে বেশি ভালো চয়েস অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ার হবে, যে অ্যাটলিস্ট ডিফেন্সিভ পার্টটা স্ট্রং রাখবে। সেখানে দেখা যাক মলিনা কিভাবে ম্যানেজ করে, বাট এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে কিন্তু চার ডিফেন্সে চলে যাওয়াটাই আর কি মোহনবাগানের বর্তমান যা টিম আছে সেই টিমের জন্য বেটার হবে। হয়তো সুপার অ্যাটাকিং ফুটবল আমরা দেখবো না। আগের দিন যদি নর্থ ইস্টের বিরুদ্ধে ফার্স্ট হাফের খেলাটা ভাবো, সেখানে কিন্তু মোহনবাগান সুন্দর অ্যাটাকিং ফুটবল খেলেছে, সেটা ভুলে গেলে চলবে না। আমরা হয়তো সেকেন্ড হাফে মোহনবাগান বাজে ডিফেন্স করেছে বলে সেটা ভুলে গেছি। মোহনবাগান ফার্স্ট হাফে যথেষ্ট ভালো অ্যাটাকিং ফুটবল খেলেছে, মলিনার ওপর ভরসা আছে, বাট হয়তো তিন ডিফেন্সের থেকে চার ডিফেন্সে চলে যাওয়াটা বেটার অপশন হতে পারে যদি একটা ব্যালেন্স ফুটবল মোহনবাগানকে খেলতে হয়। কারণ মোহনবাগানের যা অ্যাটাক আছে, এমনিও সেই অ্যাটাক গোল করবে, এমনিও সেই অ্যাটাক ভালো করবে, কিন্তু গোল খেলে চলবে না। অ্যাকচুয়ালি একটা ভালো ডিফেন্স লাইন কিন্তু সবসময় শিল্ড বা লিগ জেতাতে সাহায্য করে, এটা স্যার অ্যালেক্স ফার্গুসনও বলেছে, এবং এটা ওভারঅল আমরা ফুটবল ওয়ার্ল্ডে দেখে থাকি যে ভালো ডিফেন্স লাইন সবসময়ই দরকার। এবং সেই জায়গায় মোহনবাগান একটু পিছিয়ে পড়েছে, আনোয়ার বাজে সময়ে দল ছেড়েছে, এবং মোহনবাগান যদি আগে জানতো, ধরো লাস্ট মরশুম জানতো যে এরকম কিছু হতে পারে, হয়তো মোহনবাগান চিংলেন সানার মতো প্লেয়ারের জন্য যেত সেই সময়, বাট হঠাৎ করে এই জিনিসটা হয়েছে। তো সেখানে কিন্তু আপাতত দেখা যাক যে কীভাবে ম্যানেজ হয়, বাট ম্যানেজ করার যেটা রাস্তা পার্সোনালি আমার মনে হয় সেটা হচ্ছে তিন ডিফেন্স থেকে বেরিয়ে চার ডিফেন্সে চলে যাওয়া। দুজন কোয়ালিটি সাইড ব্যাক তো আছেই, তার সঙ্গে সঙ্গে হয় দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে যাওয়া, অথবা দীপেন্দু অথবা তোমার দীপক তাংড়ির মধ্যে কাউকে ট্রাস্ট করা, তাকে কনফিডেন্স দেওয়া, সেটাই হয়তো করতে হবে। বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয়। যেটা আমি আগেই বললাম যে মোহনবাগানের অ্যাটাক যা আছে, যদি একটা অ্যাটাকার কম নিয়েও মোহনবাগান খেলে, চার ডিফেন্সে যায়, সেটা কিন্তু মোহনবাগান টিমের অ্যাটাককে কোনোভাবে প্রভাব ফেলবে না। মোহনবাগান গোল করবে, বাট গোল খেলে হবে না। তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।